তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে আলোর পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকের যে মেন আলোচ্য বিষয় সেটা হলো সূচি ছিদ্র ক্যামেরা। প্রথমেই আসি, সূচি ছিদ্র ক্যামেরা পড়ার আগে বুঝতে হবে যে এটা কিভাবে কাজ করছে। সেজন্য তোমরা একটা পরীক্ষা করতে পারো। তোমাদের মানে একটা অন্ধকার ঘরে তোমরা এই পরীক্ষাটা করতে পারো। আর এই পরীক্ষাটা দেওয়ালের কাছাকাছি একটা মানে এরকমভাবে সেট করতে হবে। সেটা হলো প্রথমে একটা মোমবাতি নিতে হবে। এবার সেই মোমবাতির সামনে একটা পিচবোর্ড রাখতে হবে, যেটাতে একটা মাত্র ছিদ্র থাকবে। সেই ছিদ্রটা করা হবে হলো একটা পিন বা একটা কিছু পেরেক এরকম সাহায্যে। খুব বড় ছিদ্র হলে হবে না, ঠিক আছে। যে ঘরে এইভাবেই যে আয়োজনটা করা হয়েছে সেই ঘরটাকে অন্ধকার করে দেওয়া হলো এবং মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হলো। কি দেখব যে এই যে এখানে যে মোমবাতি জ্বালা হয়েছে এবং তার সামনে একটা পিচবোর্ড রাখা হয়েছে। এই যে মোমবাতি ও এই যে পিচবোর্ডের যে ছিদ্র, এটা একই উচ্চতায় হতে হবে। তারপর দেখা যাবে যে মোমবাতি থেকে আলো এসে এই যে দেওয়ালের গায়ে একটা বিপরীত শিখা তৈরি করেছে। সেইটা কিভাবে হচ্ছে, এবার এই মোমবাতি থেকে ধরো একটা আলোক রশ্মি যেটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই ছিদ্রের মধ্যে দিয়ে গিয়ে দেয়ালে গিয়ে পড়ছে, এখান থেকে বার হয়ে যেটা গিয়ে এরমভাবে দেওয়ালে পড়ছে, ঠিক আছে। তাহলে এটা হলো দেওয়াল। তাহলে খেয়াল করে দেখো, এইখানে এসে কি হবে, একটা মোমবাতির বিপরীত শিখা এরকমভাবে গঠিত হবে। আচ্ছা, এইটা যদি এ, এই প্রান্তটা বি হয়, এই ছিদ্রটা যদি হয় পি, তাহলে এইখানে এটা হয়ে যাবে বি ড্যাশ, এটা হয়ে যাবে এ ড্যাশ। তাহলে একটা বিপরীত শিখা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আলো বেরিয়েছে এ বিন্দু থেকে, পি বিন্দুর মধ্যে দিয়ে গিয়ে এ ড্যাশে গিয়ে মিশেছে এইখানটা, এই জায়গাটা হলো এ ড্যাশ, ঠিক আছে। এই এ ড্যাশে গিয়ে মিশেছে। আবার এই বি থেকে আলো বার হচ্ছে পি বিন্দু দিয়ে গিয়ে বি ড্যাশে গিয়ে মিশছে। এই ক্ষেত্রে এখানে গিয়ে একটা বিপরীতমুখী শিখার মতো তৈরি হয়েছে, ঠিক আছে। এইভাবেই হলো সূচিছিদ্র ক্যামেরাও কাজ করে। সেটা কিভাবে, একটা বক্স নেওয়া হলো, একটা বক্সের একটা দেওয়াল, সেটাকে কেটে সেই দেওয়ালে একটা ট্রেসিং পেপার বা একটা ঘষা কাঁচ লাগানো হলো। আর যেদিকে তোমার এই ঘষা কাঁচটা লাগানো হলো সেটার উল্টো দিকে একটা ছিদ্র করা হলো। এবার একইভাবে এই পরীক্ষাটা করা হচ্ছে। একটা মোমবাতি নেওয়া হয়েছে, মোমবাতির শিখাটা আর এই যে ছিদ্রটা যেন একই উচ্চতায় থাকে। এখান থেকে রশ্মি বার হচ্ছে। আচ্ছা, এই রশ্মিগুলোতে কিন্তু এরকমভাবে অ্যারো দিতে হবে, ঠিক আছে। এখান থেকে রশ্মি বার হয়ে গিয়ে এই যে দিকটা ট্রেসিং পেপার বা ঘষা কাঁচ লাগানো হয়েছে সেইখানটায় গিয়ে একটা শিখা তৈরি করছে এবং যে শিখাটা উল্টো মুখ, মানে শিখার এই দিকটাতে এই মুখ, এখানেও তো এই শার্প মুখটা হলো এই দিকে। এইভাবে তোমার একটা প্রতিকৃতি সৃষ্টি করছে। এইটাই হলো সূচি ছিদ্র ক্যামেরা, ঠিক আছে। এবার এটাকে সূচি ছিদ্র ক্যামেরা বলা হচ্ছে কারণ এটা একটা বাক্স নেওয়া হচ্ছে, সেই বাক্সের মধ্যে করা হচ্ছে। এইখানে একটা ছোট সূচ দ্বারা ছিদ্র করা হচ্ছে, সেই জন্য বলছে সূচি ছিদ্র। আর এই ভেতরটা একটা ক্যামেরা হিসাবে কাজ করছে, সেই জন্য এটাকে বলছে। এবার এইটা যদি তোমরা গঠনটা করো, মানে এটা যদি একটা বাক্সের মধ্যে তৈরি করো, তাহলে কি বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তোমরা করতে পারবে। যেমন ধরো, কখনো যদি ছিদ্র আর শিখা আর ছিদ্রের দূরত্বটা কমিয়ে দাও, মানে মোমবাতিটাকে এই ছিদ্রের দিকে এগিয়ে নিয়ে আসো, কি দেখবে যে এখানে যে প্রতিকৃতিটা সেটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে। মানে এই দুটোর দূরত্ব, এই যে শিখা আর এই যে ছিদ্র, এই দুটোর দূরত্ব যদি কমিয়ে আনো, তাহলে এই আকৃতিটা বা প্রতিকৃতিটা বড় হবে। ঠিক একইভাবে শিখা ও ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে, মানে এই দূরত্বটা একই রকম আছে, ঠিক আছে, কিন্তু কোনটা বাড়ানো হলো, পর্দার দূরত্বটা বাড়ানো হলো বা ক্যামেরার দূরত্বটা বাড়ানো হলো। মানে বাক্সটা একটা বড় বাক্স নিলে, ঠিক আছে, তার ফলে কি হলো, এই দূরত্বটা বেড়ে গেল। তখন কি হবে, প্রতিকৃতিটা কিন্তু অনেক বড় হবে। তাহলে এই দুটোর দূরত্ব ছোট হয়ে গেলেও প্রতিকৃতি বড় হয়। আবার এই দুটোর দূরত্ব প্রথমটার মতোই আছে, কিন্তু এই যে ক্যামেরার দূরত্বটা বেড়ে গেলে সেক্ষেত্রেও প্রতিকৃতি অনেকটা বড় তৈরি হয়, ঠিক আছে। এগুলো সবকটা ক্ষেত্রেই এই যে নাম দিতে হবে। এ বি বিন্দুটা হলো ও, তাহলে এদিকটা হলো বি ড্যাশ এ ড্যাশ। আচ্ছা, এদিকটা বি ড্যাশ দিয়ে কি বোঝাচ্ছি, যে এই প্রান্তের আলোটা ওপরে যাচ্ছে, প্রতিকৃতিটা যে বিপরীত তৈরি হচ্ছে সেই জন্য ওপরে বি ড্যাশ দিচ্ছি, নিচে এ ড্যাশ দিচ্ছি। একইভাবে এখানেও এ বি শূন্য বি ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে।
এবার এখানেও আরও একটা পরীক্ষা করা হয়েছে, তুমি ধরো এই সূচিছিদ্র ক্যামেরার বাক্সটা ছোট নিলে, তাহলে ক্যামেরার দূরত্বটা ছোট হলো। ক্যামেরার দূরত্ব মানে কি, এই যে ছিদ্র থেকে এই যে পর্দার দূরত্বটা ছোট হয়ে গেল, সেক্ষেত্রে প্রতিকৃতিটা ছোট তৈরি হবে। যেমন এক্ষেত্রে দেখো, এটা হলো ধরো এ বি, দেখো এই দূরত্বটা একই রকম আছে, কিন্তু এই দূরত্বটা মানে ছিদ্র থেকে তোমার এই পর্দার দূরত্বটা কমিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি হয়েছে, প্রতিকৃতিটাও অনেকটা ছোট হয়ে গেছে, বি ড্যাশ এ ড্যাশ। ঠিক আছে, তাহলে এইভাবে যদি তোমরা এই যে মোমবাতি এটার পজিশন সরাও, বা এই যে বাক্সটা কখনো বড় নিচ্ছ কখনো ছোট নিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এই যে ক্যামেরার যে প্রতিকৃতি সেটা ক্রমশ ছোট বা বড় হচ্ছে। এই জায়গা থেকে কিন্তু সূচিছিদ্র ক্যামেরার যে গঠন সেটা অনেক সময় আঁকতে দেয়। তার সাথে সাথে এই যে শিখা ও ছিদ্রের দূরত্ব কমালে কি হবে, শিখা ও ছিদ্রের দূরত্ব বাড়ালে কি হবে, শিখা ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে পর্দা ও শিখার দূরত্ব বাড়ালে কি হবে, এইগুলো দিয়ে কিন্তু ছোট প্রশ্ন আসে, খুব ভালো করে জায়গাটা পড়তে হবে। এবার আসি পরের যে বইয়ের প্রশ্নগুলোতে। প্রথম যে প্রশ্ন সেটা হলো, সূচিছিদ্র ক্যামেরাতে ছিদ্র বড় হলে প্রতিকৃতির কিরূপ পরিবর্তন হয়। ঠিক আছে, এবার দেখো, সূচিছিদ্র ক্যামেরাতে ছিদ্রটা যত সূক্ষ্ম হবে, যত ছোট হবে, তত স্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে। এবার ধরো একটা ছিদ্র এতটা বড় হয়ে গেল, যেটা অনেকগুলো ছিদ্রের সূক্ষ্ম ছিদ্রের সমষ্টি, সেক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ছিদ্র দিয়েই এক একটা করে প্রতিবিম্ব গঠিত হবে, এবং সেগুলো একটার উপর একটা মানে কি বলবে, একটার উপর একটা পড়বে আর কি, এবং দেখে সেইটা একটা অস্পষ্ট প্রতিকৃতি বলে মনে হবে। সেজন্য সূচিছিদ্র ক্যামেরাতে যে ছিদ্র ব্যবহার করা হয় সেটা খুব সূক্ষ্ম হওয়া উচিত, নয়তো সেক্ষেত্রে কোনো স্পষ্ট প্রতিকৃতি পাওয়া যাবে না। তারপর হলো, সূচিছিদ্র ক্যামেরার অসুবিধা কী কী। এই ক্যামেরাতে অনেকক্ষণ ধরে আলোকে ভেতরে প্রবেশ করতে দিতে হয়, তবেই প্রতিকৃতি তৈরি হয়। এবার এই ক্যামেরাতে যদি একটা আমরা তোমার ফিল্ম লাগাই, সেক্ষেত্রে সেই ফিল্ম লাগিয়ে ছবি তুলতে কিন্তু অনেক বেশি সময় যাবে, এবং যদি এই সূক্ষ্ম ছিদ্রটা মানে সূক্ষ্ম না হয়, সেক্ষেত্রে কিন্তু যে প্রতিকৃতি সেটাও কিন্তু স্পষ্টভাবে তৈরি হবে না। সেই জন্য সূচিছিদ্র ক্যামেরার বেশ কিছু অসুবিধা রয়েছে। এবার পরের যে প্রশ্ন সেটা হলো, একটা লাঠিকে লম্বভাবে মাটিতে পুঁতে দাঁড় করিয়ে রাখলে দিনের কোন সময় লাঠির ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, আর দিনের কোন সময় লাঠির ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়। মানে এখানে একটা এরকম লাঠি পুঁতেছ, এখানে সূর্য রয়েছে, এবার বলছে এর ছায়া পড়ছে। এবার এই ছায়াটা কোন সময় সবচেয়ে বড়, কোন সময় সবচেয়ে ছোট। সূর্য যখন একদম মাথার ওপরে, তখন প্রায় ছায়া দেখাই যায় না বলা যায়, সেই সময়টা হলো ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট। সেটা প্রধান মানে মেনলি ধরে নেওয়া হয় 12টার আশেপাশে। সেজন্য লিখেছি উত্তর, সূর্য যখন মধ্য গগনে তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট। এবার দেখো, কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড়, সূর্য যখন ডুবছে এবং সূর্য যখন উঠছে, এই দুটো সময় ছায়া খুব বড় হয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, যখন সূর্য অস্ত যাচ্ছে এবং সূর্য উঠছে, এই দুটো সময়ই লাঠির দৈর্ঘ্য সবচেয়ে বড় হচ্ছে। ঠিক আছে, তারপরের যে প্রশ্ন সেটা হলো, অন্ধকার ঘরে একটা টেবিলের ওপর একটা মোমবাতি জ্বালিয়ে রাখলে বাতিটির সামনে একটা থালা কিভাবে ধরলে দেওয়ালের নিচের আকৃতির ছায়া পাবে। সম্পূর্ণ বৃত্তাকার ছায়া কখন পাবো, মানে এটা ধরো একটা মোমবাতি, এখানে ধরো একটা মোমবাতি, এবার এইখানে একটা থালা ধরেছো, আর এখানে ধরো দেওয়াল, কখন এই মানে দেওয়ালের ওপরও গোলাকার ছায়া পড়বে। সেটা হলো, যদি এই দূরত্ব মানে তোমার বাতি আর থালার দূরত্ব আর থালা আর দেওয়ালের দূরত্ব সমান হয়, সেক্ষেত্রে একদম সম্পূর্ণ বৃত্তাকার একটা ছায়া হবে। যদি এই দুটো দূরত্ব কমে যায়, মানে বাতি আর থালার দূরত্ব যদি কমে যায়, মানে থালাটাকে তুমি বাতির দিকে সরিয়ে এনেছো, সেক্ষেত্রে এখানে একটা লম্বাটে গোলাকার তোমার প্রতিকৃতি তৈরি হবে, এখানে একটা লম্বাটে গোলাকার তৈরি হবে। আর যদি থালাটাকে এরম ফ্ল্যাটভাবে না ধরে চ্যাপ্টা দিকটা ধরো, মানে এই একটা ধরো থালা, এই থালাটার এরম তলার দিকটা তো ধরো, চ্যাপ্টা দিকটা তুমি না ধরে থালাটাকে লম্বা করে ধরছো, সেক্ষেত্রে এই সরু দণ্ডের মতো তোমরা এই যে এটা পাবে, মানে যে ছায়াটা পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।